ধরেন আমরা জানি যে বিএনপি এরই মধ্যে জানিয়ে দিয়েছিল যে তারা মানে তারা ইনক্লুসিভ। তার আমি আজকে মির্জা ফখরুলের বক্তব্য শুনছিলাম, আমি রিজভী ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথাই বলছে। তো এই ছেলেপেলেরা যে এই হাসনাত নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কারণটা কি এবং আপনারা বিএনপি কি মনে করছেন যদি আরো একবার একটু স্পষ্ট করতেন। আমি বিএনপির এইদিকে যে অবস্থানটা দেখছি, যে স্ট্যান্ড নিয়েছে, সেটা খুব আদর্শী স্ট্যান্ড। তারা প্রথম থেকে বলে আসছে কোন শক্তিকে, কোন রাজনৈতিক শক্তিকেই নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় না। এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল, তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না, রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয়। কিন্তু এইটাও আবার বিএনপি মনে করে, আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে যে বিএনপি মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না। আর আমি মনে করি যে এখানে সবার জন্য, আমার ধারণাটা শুনেন, এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত। এবং দোয়ার উন্মুক্ত করলেও আওয়ামী লীগ 5ই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল, সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় দিতে হবে। কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে না। আমরা মনে করি, যেমন আমি মনে করি যে ঠিক আছে, তাদেরকে গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি, একটা এলাকাতে আনিসুল, আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে যদি বলি যে ঠিক আছে, আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হইলো, আপনি ইলেকশন আইসে গিয়ে কসবা এবং আখাউড়াতে দাঁড়ান, সেইখানে আশুগঞ্জের বৃষ্টিটা পার হইতে তার বুকটা অনেক সময় কাঁপবে যে আমি ওখানে যাবো কিনা। অবস্থাটা এইরকম। আবার এইরকমও আছে, আমি সব সময় কথাটা বলছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের তো সর্বশেষ 43% ভোট ছিল। সেই 43% ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক। 2008 সনের কথা আমি বলছি, 43% ভোট ছিল। ধরেন 10% ভোট যদি আমি ছেড়ে দিই, তাও তো 30-33% ভোট আওয়ামী লীগের আছে। সেই 30-33% ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মস্ত বড় ফ্যাক্টর, একটা দেশের জন্য ফ্যাক্টর। এবং এই 30% লোককে বাদ দিয়ে কি এই দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন? এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আমরা কি এমন একটা জাতি বা দেশ, যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন? আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি? আমরা কি ঊর্ধ্বলোকে বসবাস করি, চৌথ আসমানে, যে পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমরা আছি? সারা পৃথিবী কি দেখছে না এই দেশে 5ই আগস্টের আগে কি হয়েছে এবং 5ই আগস্টের পরে কি হচ্ছে? এখন যদি আমরা আবার বলি যে না, শুধু আমরা আর মামুরা মিললে একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেব না, তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে? এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো? যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হইলে আমার তাদের হেল্পের উপরে, তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয়। যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশের সবকিছুর উপরে নির্ভর করতে হয়। সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো, পৃথিবীর কোনো কথা শুনবো না, তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক, সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সমস্ত পৃথিবীকে ধরেই আমি কথাটা বলছি, মধ্যপ্রাচ্য সবকিছুকে ধরেই আমরা বলছি যে আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না। এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন, শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায়। এই যে
প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান, উনার মুখ দিয়ে কথাটা উনি বলতেছে, এটা তো উনার কথা না, এটা তো উনার কথা না, এটা উনি জাতিসংঘের কথা, এটা আমেরিকার কথা, এটা দক্ষিণ আফ্রিকার কথা, এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে, বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে, নিজের পেট চালায়, বাংলাদেশকে চালায়, উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে। কিন্তু স্যার যে ওই যে হাসনাত এবং নাহিদরা যে কথাটা বলতেছে, এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে, যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী। কথাটা খুব ক্লিয়ার, কারণ তারা তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝে কথাটা বলতেছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে। এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম, প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির। আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন, সব কথা আমি ধরবো না। উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? উনার পূর্বপুরুষরা যারা জামাত করত, তারা তো এই দেশে সশস্ত্র ভাবে আলবদর রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে, তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করেছিল, বাড়িঘর পুরো ছারখার করেছিল, এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন তারা 10 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল। এখন উনি যদি বলেন যে 54 বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম, তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে। এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই। উনি যদি বলে 54 বছর আগে কি আমরা এই কারণেই মুক্তিযুদ্ধ করছিলাম, এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি তাই মনে করি বাংলাদেশ এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা, এইটা নিজে ইউনূস সাহেব এইটাকে উৎসাহিত করছে, নিজে একটা দল করছে। ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে, আমরা কেন রাজনৈতিক দল করব, ইউনূস সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনে, এবং বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো। এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য। এবং উনার যে পিএস তাকে বলে প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করে দেখা করতে গেছে, ইউনূস সাহেবের সাথে পদত্যাগ করতে গেছে, সেই দিন তার প্রেস সেক্রেটারি বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাত নাড়া দিয়া। এই যে বাংলাদেশের অবস্থা, এই যে ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে, 26 বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী। যারা যদি ইউনূস সাহেব পুলিশ না দেয়, নিজের বাড়িতেও যেতে পারবে না মাকে দেখার জন্য পুলিশ ছাড়া। আমি এটা চ্যালেঞ্জ করলাম, নিজের বাড়িতে যেতে পারবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নিবে না। জামাত আমির কথাটা যে বলছে, উনি উনার কথাটা বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি ছেড়ে দিলে বাংলাদেশে সর্বোচ্চ 7%, বুঝছেন? আওয়ামী লীগ মরে গেল কিন্তু তার 25% ভোট আছে এখনো। কাজে জনগণ কোনটা, এটা তো জামাতের আমিরের একটু বোঝা দরকার, জনগণ মেনে নিবে না। আপনি বলতে পারেন আন্দোলনের যারা শক্তি ছিলেন, সেই আন্দোলনের শক্তি কি আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পেরেছেন? 5ই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন, মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 5ই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম। আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক, প্রয়োজনে অন্য যা কিছু আসুক। শেখ হাসিনা গেল, তারপরে গত 7 মাসে আপনারা যা করেছেন, 1 নম্বর কথা হলো আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন। অস্তিত্ব, যে সন্তানকে আপনারা স্বীকার করেন না তাকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বাংলাদেশকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বলতেছেন 47 আর 24 নাকি মুক্তিযুদ্ধ, 71 নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। ওই দিনও নাহিদ ইসলামরা যে পার্টিটা করছে, সেই পার্টির ম্যানিফেস্টোতে লেখছে যেটা নাকি 71 নাকি জনযুদ্ধ আছিল। আর এই জনযুদ্ধ তো বলা হয় ব্যাপকভাবে, তো রিয়েল হইলে মুক্তিযুদ্ধ ছিল।
সেই মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, তার দেশকে যারা কিসের কি করবেন আপনারা, যারা আপনারা বলতে চান জনযুদ্ধ, এইটা বোধহয় বলে আপনার জাসদ বামপন্থীরা বলে। তারা ওই জনযুদ্ধ আবার দেখেন, তারা যে কতগুলা সুন্দর সুন্দর কথা শুনছে, এই ছেলেদেরকে দিয়ে আমার শ্রুতলিপি লেখানি দরকার। আমরা 4-5-এ পড়তাম সময় প্রাইমারি স্কুলে, মাস্টাররা আমাদেরকে দিয়ে লেখাইতো গরুর রচনা লেখো। এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার। জনযুদ্ধ কি, বামপন্থীরা কেন বলতো, ইনকলাব জিন্দাবাদ কি, কেন ইনকলাব জিন্দাবাদ 1921 সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল। এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা। হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ লুইকে পরাজিত করিয়া, কেন কেন ছেলেরা বলে গণপরিষদ, গণপরিষদ কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি, এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে, কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা, সেই বিশালতা তো ছেলেরা বুঝে না। বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় এইসব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে, অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইউনূস সাহেব নিজেই পেশটা লাগাইছে বাংলাদেশে। এখন যা শুনতে এই পেশ তো হওয়ার কথা না। ইউনূস সাহেব এখন ডিক্লারেশন দিক যে ইয়েস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ইলেকশন হবে, এমনকি তার ডিসেম্বর যে বলছে এইটাই ক্লিয়ারলি দেখে এবং রুটম্যাপ এখনই ঘোষণা করুক যে ইলেকশন হবে। আমার কোনো দল নাই, আমাদের কোনো দল নাই, যে দুইটা ছেলে বৈশা আছে এখানে লুকায়িত ভাবে, এবং তাদের যে গডফাদার যারা দুই একজন আছে, আমরা নাম বলে দিব, এরা হলো তাদের গডফাদার, এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিবে, রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব গঠন করবে। ইউনূস সাহেব আমি বললাম রিয়েল তত্ত্বাবধায়ক সরকার, এত অনেকটা সীমিত হয়ে যাবে আজকের পরে। আর ইউনূস সাহেব যদি মনে করে নিজে চালাইব এদেরকে নিয়ে এবং ক্ষমতা কুক্ষিগত করব, আমি বললাম ওই ছেলেটার কথা, এই দেশে তারা সিভিল ওয়ার সৃষ্টি করতে চায় এবং এই দেশে সিভিল ওয়ার হইতে বাধ্য, যেটা আমি চাই না। আমার এই বয়সে আমি এই দেশে গৃহযুদ্ধ চাই না। আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করো, এটা গৃহযুদ্ধ চাই না। কে মরবো কে বাঁচবো জানি না, গৃহযুদ্ধ তো হইতেছে। সিরিয়াতে দেখতেছি কত লাখে লাখ লোক মরছে। সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন 1000-1500 করে লোক মারা যাচ্ছে। এই গৃহযুদ্ধ আমি চাই না তো। আমি দেশ আফগানিস্তান হোক এটা চাই না তো, এটা সিরিয়া লেবানন হোক, এটা ইরাক হোক, এটা মধ্যপ্রাচ্যের সেই দেশ হোক যে দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই, গোলামির জিঞ্জিরে আবদ্ধ মানুষ, আমি তো সেই দেশ চাই না। আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয়। এই দেশটা তো আমি চাই না। চাই না বলে আমি তো চাই ইউনূস সাহেব আপনি যান, যত তাড়াতাড়ি পারেন আপনি যান, একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, একটা ইলেকশন। আপনারা কি এই ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আপনাদের কথাবার্তা হয়? তাদেরকে বলেন যে পরিস্থিতি কি রকম, যেই পরিমাণ ঘোলাটে এবং যতখানি নাজুক। আমি না সেনাপ্রধানের বক্তব্যটা আরো একবার শোনাতে চাই। আমি 2 বার শুনিয়েছি, কিন্তু এর চেয়ে একজন সেনাপ্রধান আর কি বলতে পারেন? আমি আরেকবার শুনাই। জি, কই গেল? কারণ তার কথাটা এত, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. জি, ফজলুর রহমান, দেখুন সেনাপ্রধান এর চেয়ে স্পষ্ট করে আর কিছু বলার ছিল তার? তিনি তো জানেন, আপনিও খুব সুন্দর করে বলেছেন যে তিনি শুধুমাত্র সেনাপ্রধান নন, তিনি অন্যদের মতামতগুলো উনি জানাচ্ছেন। এর চেয়ে স্পষ্ট করে তার বলার কিছু কিন্তু থাকে না, এবং তিনি কিন্তু 3 সপ্তাহ সময়ও দিয়েছেন।
সেই বার্তা কি এখন কি আমরা এই ছেলেপেলের উপর কে দোষ দিবেন নাকি এই ইন্টারিম গভর্নমেন্টকে দোষ দিবেন? তাদের তো যথেষ্ট বোঝার কথা যে সেনাপ্রধানের এই বক্তব্যের মূলে কি আছে। এই পোলাপান না হয় না বুঝলো। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, সেনাপ্রধানের কথা আমি যেদিন শুনছি 25শে ফেব্রুয়ারি, আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো তো উনার বলার কথা ছিল, এই কথাগুলো তো বলার কথা ছিল রাজনৈতিক দলের নেতাদের। এবং সেই নেতা যাকে বলা হয় লাইট, আমি সবসময় বলি পিপল ইজ পাওয়ার, লিডার ইজ লাইট। সেই যে আলোকিত নেতৃত্ব, এটা তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আলোকিত নেতৃত্ব নাই বলেই আজকে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কাজে আজকে সেনাপ্রধানকে আমাদের সেই আলোকিত পথ দেখাইতে হবে। যে কথাটা একজন মূল রাজনৈতিক নেতার, আলোকিত নেতার বলার কথা ছিল যে দেশ এই পথে চলুক, এবং আমরা যেটা সবাই একসাথে মেনে নেওয়ার কথা ছিল, আজকে সেনাবাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলাদলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে স্বাধীনতার সার্বভৌমত্বের, আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না। আমি তাকে অসংখ্য অভিনন্দন জানাই। আমি জানি না তার ভাগ্যে কি আছে, আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে, কিন্তু তার একদম তার যে রোলটা গত 7 মাস যাবত সেনাবাহিনীর প্রধানের রোলটা আমার কাছে মনে হয়েছে যে একটা জাতিকে বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল মানুষের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাটা উনি গত 7 মাস যাবত পালন করতেছেন। কিন্তু আমরা যারা ক্ষমতা পাইয়া মনে করছি হামকি হনুরে, আমরা অবশ্য ক্ষমতা পাই না, হামকি হনুরে যারা মনে করছি, এই দেশটা তো প্র্যাকটিক্যালি চালাইতেছে জামাতে ইসলাম। আমি এটা প্রতিদিন বলি, জামাতে ইসলাম অনেক ওই যে মিটিকুলাস, ওই যে ইউনূস সাহেবের সাথে আজকে আমার বলতে ইচ্ছা করে সবকিছুর সাথে ইউনূস সাহেব হয়তো বা জড়িত ছিলেন, এবং এটা আমার খুব কঠিন ভাবে বিশ্বাস করতে ইচ্ছা করে যে এই সবকিছুর সঙ্গে ইউনূস সাহেব জড়িত ছিলেন। এবং জামাতে ইসলাম তারাই সমস্ত প্রশাসন দখল করছে, সমস্ত ইনস্টিটিউশন দখল করছে, সব ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স যা আছে দুনিয়াতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করিয়া আজকে তারা বলতে গেলে তো তারা ইলেক্টেড সরকারের মতো ক্ষমতায় না, রাষ্ট্রের তো ইন্টারিম গভর্নমেন্ট না, দে আর বিহেভিং লাইক পার্মানেন্ট গভর্নমেন্ট। এবং ওই যে জামাতে ইসলামের আমির ইলেকশন দিলে যার 10% ভোট হবে না, 10টা সিট হবে না, সে আজকে বাংলাদেশ চালাচ্ছে। আর এই যে ছেলেপেলেরা, আমি ছেলেপেলেরা এখনো বললাম, প্রথমে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে আরো কি কি সমন্বয়, এখন আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই যে 3 নামে এখন চলছে যন্ত্রণা, ত্রিরত্নের যে যন্ত্রণা চলছে, এখনো কিন্তু সমন্বয়করা আছে, এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আছে। এরা আবার সাসমাদদেরকে আবার গালাগালি করে, আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায়। এই যে চলছে কামড়া কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে, এর জন্য আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা জাতি চলে যাচ্ছে। 3টা জেনারেশন, যে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ঘেরাও করে রাখছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য, এই যে পুলিশের অস্ত্র, অন্যান্য অস্ত্র, এগুলো গেল কোথায়? এবং যে অস্ত্রের শক্তিতে আজকে শত শত, আমার ধারণা শত শত জঙ্গি নেতা, জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে। আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এবং তারা যে ধরনের কথা বলে, যে ধরনের কর্মকাণ্ড করে, এইগুলা টলারেট করার মতো না। স্বাধীন বাংলাদেশে তো এটা হওয়ার কথা ছিল। আমরা তাই আমি মনে করি যে এইটার খুব জরুরি অবসান হওয়া দরকার, জরুরি অবসান, এটাকে খুব ক্লিয়ারলি আমি জরুরি অবসান দরকার। কোন পথে হবে? আমি মনে করছি সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পথটাই হলো একমাত্র পথ, যে পথে এইসব একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা দেশকে শেষ করার জন্য যে পদক্ষেপ 5ই আগস্টের পরে হচ্ছে ইউনূস সাহেবের নেতৃত্বে, এর বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ সঠিক আছে, এটা আমি মনে করি। দেখুন সঠিক আছে কথাটা আমরা বলছি আজকে এসে, কারণ সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী সিপিবির কার্যালয়ে দখলের যে হুমকি ছিল, মবরা যেই দখলের হুমকি দিয়েছিল, ওইটাও কিন্তু সেনাবাহিনী প্রতিহত করেছে। তার মানে সেনাবাহিনী চাইলে তারা পারে। তাহলে 32 নম্বর ভাঙলো কি করে? তাহলে 5ই আগস্ট
সেনাবাহিনী নির্বিকার দাঁড়িয়েছিল কিভাবে, কিভাবে গণভবন থেকে শুরু করে পুরো ঢাকা শহরে এরকম লুটতারাজ হলো। তারা তো অলরেডি তখন মোতায়েন করা ছিল, কেন তারা তখন সক্রিয় হয়নি? আমি এই কথাটা উত্তর এখন দিতে চাই। আপনি এই কথাটার উত্তর পাইতে হলে 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে মীর জাফর, জগৎ শেঠ, টিয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ তাদের একটা ভূমিকা ছিল, কৃষ্ণবল্লভদের একটা ভূমিকা ছিল। আবার তাদের পাশাপাশি সিরাজউদ্দৌলা যখন পালিয়ে যায় 27শে জুন তাকে ধরিয়ে দেওয়ার জন্য মীর কাসিম ছিল সেকেন্ড সেনাপতি। মীর কাসিম যে ছিল মীর জাফরের মেয়ের জামাই, সে কিন্তু তখন মীর জাফরের পক্ষে ছিল, সিরাজউদ্দৌলাকে ধরায় দিছিল। কিন্তু কিছুদিন পরেই কিন্তু তার উপলব্ধির মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট অনেক ব্যাপার বুঝতে নাও পারে, যে ঘটনা কি আমি নিজেই বুঝি নাই। তো আমি ফজলুর রহমান আমার 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি নাই যে 5ই আগস্টের যে পরিবর্তনটা হইলো এটা পরবর্তী সময় কি পরিবর্তন হইলো, আমি কোনটার পক্ষে দাঁড়াইলাম। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, অনেকেই বুঝে নাই। কারণ এই ছেলেরা মানুষকে এত প্রতারিত করছে যে গান বাজেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। পিছনে আবার দেখা গেছে বঙ্গবন্ধুর ভাষণও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। মানুষ তো অনেক বেশি বিভ্রান্ত হয়েছে। এই যে বিভ্রান্তিটা সবাই ধরতে পারবে এটা আমি বিষয়, আমি নিজে যেহেতু বিভ্রান্ত হয়েছি, যে আমার কাছে মনে হয়েছে মীর কাসিম, আপনাকে আবারও বলি আপনি সমন্বয়কারী, আপনি অনেক বেশি বুঝেন, মীর কাসিমের ভূমিকাটা আপনি একবার দেখে নিয়েন ইতিহাসের পাতায়। শেষ পর্যন্ত কিন্তু মীর কাসিম যুদ্ধ করিয়া, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরে দিল্লির রাস্তায় পড়ে মারা গেছে না খাইয়া, দেশপ্রেমের পরিচয় দিয়ে। কাজেই একজন এক সময় হয়তো একটা ভুল হয়ে যেতে বা একটা হইতে পারে, কিন্তু আমার ধারণা আমরা সবাই আমরা বুঝতেই পারি নাই যে ইসলামী ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড। এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে, আমি যদি 5ই আগস্টের পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত 5ই আগস্টে কম হইত। কিন্তু এটা তো এরা যেভাবে জিনিসটাকে, যেমন তারা প্রথম শুরু করছে কি নিয়ে, কোটা বিরোধী আন্দোলন, একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এই আন্দোলনের দিকে নিয়ে গেছে। অনেকে এটা মনেই করতে পারে না যে হ্যাঁ শেখ হাসিনা তো যাওয়াই উচিত, কারণ শেখ হাসিনা তো 14 সনে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয় নাই, আমরা ভোট দিতে পারি নাই। 18 সনে আমরা ভোট দিতে পারি নাই। 24 নিশিরাইতের ইলেকশন হইলো, আর 24 সনে আমি আর ডামির ইলেকশন হইলো। আমরা আমাদের সন্তানরা কোটি কোটি মানুষ ভোট থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আছে, আপাতত শেখ হাসিনা যাক। এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা ঘটে গেল। কিন্তু এর পিছনে যে কি আছে, এর পিছনে যে জামাতের আমির একদম এইরকম গলা ফুলাইয়া কথা বলবে এই দেশে, এটা আমার চিন্তার মধ্যেই আসে নাই। আমি যদি বুঝতাম যে শেখ হাসিনা চলে গেলে পরে জামাত ইসলামের আমির হবে 1 নম্বর নেতা বাংলাদেশে, আমি 100 বার চিন্তা করতাম এই আন্দোলনে আমি যাবো কিনা। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি। একদম বুঝতে পারছি, কিন্তু আজকে আমরা আমি 5ই আগস্টে যেদিন প্রধান সেনাপতি বিএনপির খালেদা জিয়ার নাম বললো না, তারেক রহমানের নাম বললো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বললো না, প্রথম নামটা যেদিন 5ই আগস্টে বললো আমার পাশে আছে জামাতের আমির অমু, তখনই আমার বোঝা হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তখন থেকে আমার মনে হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল, আমার কাছে এইটা মনে হয়। যা হোক, এখনো সময় আছে, এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত, এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে, এবং ইউনূস সাহেবরা এটা চায়ে চায়ে দেখবে ফেয়ার ইলেকশন। সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে দল, এবং সেইখানে সমস্ত রাজনৈতিক দলের সুযোগ থাকা উচিত যাতে তারা অংশগ্রহণ করতে পারে। যদিও আমি মনে করি আগামী অনেক দিন আওয়ামী লীগ সঠিকভাবে এইসব ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, মানুষ নিজেই তাদেরকে
জি, ফজলু ভাই, আমরা যদি একটু দেখি যে ধরেন বর্তমান বিশ্বে সারা বিশ্বটা দেখেন, ইজিপ্টের না, টার্কির এরদোয়ান তিনি পলাতক, পালিয়ে গেছেন। সুদানের প্রাসাদ দখল করেছে সেনাবাহিনী। সারা পৃথিবীতে কিন্তু একটা একটা ভিন্ন অবস্থা। তো সেনাপ্রধান যখন আমাদেরকে এই হুঁশিয়ারিটি দিয়েছিলেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, সেই বার্তাটি আমাদের প্রধান উপদেষ্টা কিভাবে গ্রহণ করেছিলেন, তার আচার আচরণ কথা বার্তায় কোনো কিছুতে কি আমরা এর প্রভাব দেখতে পেয়েছি কিনা? আমি বলবো পাইনি। আপনি পেয়েছেন কিনা প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে যদি না পাই, যেহেতু আমি পাইনি, তাহলে কি প্রধান উপদেষ্টা চান বহির শক্তি আমাদের দেশকে আক্রমণ করুক? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা কিছুতেই ক্ষমতা ছাড়তে চান। এত মজা পাইছেন, ওনার সমস্ত কেসগুলো উইথড্র হয়ে গেছে। এত মজা পাইছেন, ওনার 600 কোটি টাকার ট্যাক্স 29 সন পর্যন্ত মাফ হয়ে গেছে। ওনার সমস্ত মাফ হয়ে গেছে, মানে এটারে কি বলে, জিনিসপত্র জানবে, এটারে কি বলে, টোলস মাফ হয়ে গেছে। উনার এত মজা, উনি যা বলে তাই হচ্ছে। উনি যখন 14 মাসে অনুমোদন পেয়েছেন বিদেশে কর্মী পাঠানোর কি বলে সংস্থান, একটা 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 অফিসের উনার লাভ এবং উনার লোভের লাভ উনি বাকি রাখে নাই। উনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া এইটা উনি গত 7 মাসে পূরণ করে নিছে। আমি এক কথাই আপনাকে বলে দিলাম, কাজে উনি ক্ষমতা থেকে যেতে চান না, কারণ ক্ষমতা থেকে গেলে উনাকে হিসাব দিতে হবে। সেই হিসাবটা না দেওয়ার জন্য উনি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য, সেনাবাহিনীর কথাকে মোকাবেলা করার জন্য উনি নিয়ে আসলেন কাকে? জাতিসংঘের মহাসচিবকে। মানুষকে দেখাইতে চাইলেন, আরে বেটা সেনাবাহিনী কিছু না, দেখ জাতিসংঘের মহাসচিব আমার পিছনে পিছনে ঘুরে। আমার সঙ্গে উনি আবার একা একা নিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিবকে ইফতার করার জন্য। উনি কত, আমি উনাকে বলবো না, মানুষ মনে করে উনি কত ছোট মনের। উনি ইচ্ছা করলে তো 10টা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি মুরব্বীদেরকে নিয়ে যেতে পারতেন, নেতাদেরকে, কিন্তু 1 লাখ লোকের সঙ্গে ইফতার করলেন উনি একা আর জাতিসংঘের মহাসচিব। এবং জাতিসংঘের মহাসচিব কথায় বার্তায় আচরণে এবং বিরোধী দলের সাথে যেসব কথা বলে গেলেন, অনেক ধোঁয়াশাযুক্ত কথা, যে কথায় বোঝা যায় না ইউনূস সাহেব ঠিক আছে, সংস্কারই ঠিক আছে, আপনারা তাকে ডিস্টার্ব করে না। ওইটা কাভার করার জন্য কিন্তু জাতিসংঘের সচিবকে আছে। অর্থাৎ ইউনূস সাহেব শেষ চেষ্টা করতেছে সেনাবাহিনী না, কোনো কারণেই সেনাবাহিনী সহ সমস্ত জনগণ যদি চায় তার বাইরে গিয়েও জাতীয় এবং জাতিকভাবে কোনো পলিসির মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়। এ হলো ব্যাপারটা, যে কারণে আমি প্রতিদিন কথাটা বলতেছি, যে কারণে বাংলাদেশে এখন সব গন্ডগোলের সৃষ্টি হইল। ইউনূস সাহেব এই দেশে বিনা কারণে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। উনি যদি আজকেই খালি এই রাত্রে 12টার সময় বলে যে আমি নির্দিষ্টভাবে বললাম আগস্ট মাসে ইলেকশন হবে এবং এই তার রোডম্যাপ, কালকে আমি নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করতেছি আপনারা রোডম্যাপ ঘোষণা করেন, কালকে এই পরশুদিন থেকেই দেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু উনি এটা করবেন না। উনি ওই সন্ত্রাসী জঙ্গিবাদী চেতনাকে বাস্তবায়িত করার জন্য এবং বাংলাদেশের যে মূল সৃষ্টি, বাংলাদেশের যে জন্মের বেদনা এবং জন্মকে অস্বীকার করার জন্য যতগুলো কনস্পিরেসি ষড়যন্ত্র করা দরকার, এই ষড়যন্ত্রগুলো এখানে বসে বসে করতে খুবই খারাপ লাগে এগুলা চিন্তা করতে, যে আজকে বাংলাদেশে বসে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে শুনতে হয় যে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা থাকবে কিনা, নাকি এই দেশ আফগানিস্তান হবে, এই দেশ তালেবান হবে, এই দেশ আল কায়দা হবে, এই দেশ হিজবুত তাহরির হবে। এই জিনিসটা আমার বারে এটা তো আমার কল্পনার মধ্যে আসে না। অথবা এই দেশ ধর্ম ব্যবসায়ীদের হবে, এটা আমার চিন্তার মধ্যে আসে। ফজলু ভাই, এরা বলে কি এখন যে এই যে আমেরিকার পক্ষ থেকে তুলসি গাবার্ড যে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত হচ্ছে, এখানে তারা জঙ্গিরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এটি নাকি মিথ্যা, অসত্য, বানোয়াট।
আমরা তো তাদের উপস্থিতি সব জায়গায় বাংলাদেশে দেখতে পাচ্ছি। অবৈধ সব সংগঠনগুলো তারা প্রকাশ্য মিছিল মিটিং করছে। এমনকি এই যে উপদেষ্টারা, বিশেষ করে মাহফুজ আলম, তাকে বলা হয় সে হচ্ছে গিয়ে আপনার হিজবুত তাহরির নেতা। বাকি সবাই হিজবুত তাহরির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই অভিযোগ তো অনেক দিনের। তবু তারা এই মিথ্যা বানোয়াট বলে অস্বীকার করছে। আপনি দেখেন, যাই আপনি সামনে তুলে নিয়ে আসবেন এরা বলবে এটি মিথ্যা। তাদের মন মতো না হলে ওইটাই মিথ্যা বানোয়াট। হ্যাঁ, আপনি দেখেন সেদিন এই যে নায়ক অনন্ত জলিল যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের খুব খারাপ অবস্থা, প্রেস সেক্রেটারি দেখলাম তিনি বলছেন অনন্ত জলিল মিথ্যা বানোয়াট কথা বলছেন। আপনি যে বিষয়টি নিয়ে আসবেন মিথ্যা বানোয়াট, মানে অনন্ত জলিল থেকে শুরু করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তুলসী গ্যাবার্ড পর্যন্ত মিথ্যা বানোয়াট কথা বলছে আপনাদের বিরুদ্ধে। মানে তারা কোন জগতে বসবাস করছে এবং তারা কি তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে? বাংলাদেশকে কি তারা জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে? যে অবস্থায় তারা মুখোমুখি দাঁড় করাচ্ছে, আমি তো রক্তপাত ছাড়া আর কিছু দেখতে পাই না। আপনি কি দেখতে পান? আপনাকে আমি বলি, তারা যারা এই অস্বীকার করুক, তাদের ব্যানার গুলোতে কি লেখা থাকে এটা তো স্পষ্ট, দিবালুকের মতো স্পষ্ট। তারা যে ব্যানারটা নিয়ে মিছিল করে, এই ব্যানারে কি লেখা থাকে? তারা যে পতাকাটা নিয়ে মিছিল করে, এই পতাকাটাতে কি লেখা থাকে? আমরা তো, আমাদের জ্ঞান কম, কিন্তু এত কম না যে এই পতাকায় কি লেখা থাকে। এটা কার পতাকা? আইএস এর পতাকাতে কি লেখা থাকে সিরিয়াতে বা ইরাকে, বা আইএস এর পতাকাতে আফগানিস্তানে কি লেখা থাকে? আমাদের তো দেখতে কোনো অসুবিধা হয় না। আর ওরা যে ওই যে খেলাফত প্রতিষ্ঠা করবো এই পৃথিবীতে, খেলাফতের রাষ্ট্র তো তুরস্কে এরদোয়ান দখল করে বসে আছে। এবং এই যে খেলাফতের স্বপ্ন দেখে দেশের তরুণদেরকে, আপনাকে খুব বলি, এগুলা বললে পরে আমার বিরুদ্ধে কালকে মিছিল বেরিয়ে দেখবেন। আমার ছবি পূর্ব, আমার ছবির মধ্যে জুতা দিয়ে পিটা দিব, আর মৌলভী সাহেবরা এখানে অকরে এটারে কি বলে, ওই ওয়াজ মাহফিল করে ফতোয়া দিবে, ফজলুর রহমান এই কাফের, এই মুরতাদ, কোনোদিন বেহেশতে। আমার এই কালকেই বেরিয়ে যাবো আমি যদি এটা বলতে থাকি। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। একটা দেশে কোনো আধুনিকতা নাই, একটা মডার্ন স্টেট, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, রিসার্চ, এই সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই নাই। মিছিল বাড়িতেছে কোত্থেকে? কোন রাজপথ থেকে না। মিছিল বিশ্ববিদ্যালয় থেকে তেমন বেড়ে না। প্রত্যেক শুক্রবারে আপনাকে ভাবতে হবে মিছিল বেরিয়ে বাংলাদেশে মসজিদ থেকে, যেখানে আল্লাহর ঘর, যেখানে সমস্ত দল মতের মানুষ নামাজ পড়তে আসে, সেইখান থেকে মোল্লা মুন্সিরা মিছিল বাইর করবো তাদের মতো করে। আমি সবসময় এই কথাটা বলি, মসজিদ থেকে মিছিল বের হবে কেন? মসজিদ তো আল্লাহর ঘর, সবার জন্য এটা খোলা। এখানে একটা দলের বা দুই একটা দলের মিছিল এখান থেকে, মোল্লা মুন্সিদের মিছিল এখান থেকে বের হবে কেন? এবং এইভাবে সারা দেশে আপনি যাই করবেন, যত কথাই আপনি বলবেন, কোনো কথাই গ্রাহ্য না। এই পৃথিবী কিভাবে চলতেছে, পৃথিবী কোথায় আছে, গণতন্ত্র কোথায়, মানুষের অধিকার কোথায়, মানব অধিকার কোথায়, কোনো কথা না। কথা হলো ধর্ম ব্যবসা, কথা হলো জেহাদি কথা। কি কথা বলে সংবিধানের বিরুদ্ধে, ৭২-এর সংবিধান কবরে দিয়ে দিব, ছিঁড়ে ফেলায় দিব। এই যে নতুন মানুষ একজন আইসে, আমেরিকান নাগরিক, আপনি যেখানে বসে আছে, তার নাম আলী রিয়াজ, তারে আবার বানাইছে কি কমিটির হেড বানাইছে তাকে। তার কাছে গিয়ে সবাই দরখাস্ত দিয়ে কাগজ জমা দিতেছে, আমার দল বিএনপি সহ দরখাস্ত দিয়ে কাগজ, উনি আমাদেরকে লেখে লেখে নাম্বার দিবে। ওই যে আমরা যেমন 15 দিন পরীক্ষা দিই, বিএ পরীক্ষা বা এমএ পরীক্ষা, মাস্টাররা যেমন নাম্বার দেয়, উনি নাম্বার দিয়ে আমাদের পাস অথবা ফেল এইটা উনি দিয়ে টাঙ্গাই দিব, আবার লিস্ট দিয়ে দিব। এই লোকটা আমার এক এক সময় মনে হয়, আমি বিশ্বাস করেন দেশটা এদিকে যাইতেছে, এবং সে আজকে আবার সাক্ষাৎকার দিয়ে যে উদ্যত্তপূর্ণ কথাগুলো বলেছে, আমি বুঝি না দেশের কি হবে। এই যে ডক্টর আলী রিয়াজ, আমি তাকে চ্যালেঞ্জ করছি, সে আবার আমেরিকান নাগরিক। আমি সেই কথাটাই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি যদি বাপের বেটা হন, তাহলে আপনি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেন, আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে কথা। কিন্তু কে শুনে কার কথা? ইউনূস সাহেব যেখানে তাকে নিয়ে আসছে, যেখানে সেই ইউনূস সাহেবের পাশাপাশি চেয়ারে বসে
হায় রে একটা মানুষ আলী রিয়াজ, হায় রে একটা মানুষ আলী রিয়াজ বাংলাদেশে কোথাও দাঁড়াইলে বাংলাদেশে 500 ভোট পাবে না। 5 জন মানুষ যাকে চিনত না সেই লোকটা এসে এখন আমাদের দেশের এখন শ্রেষ্ঠ এই যে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। আর আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্রের মতো তার কাছে গিয়ে এমসিকিউ পরীক্ষা দিতেছে, এমসিকিউ পরীক্ষার মতো হ্যাঁ অথবা না লিখ। কাজেই এই দেশ আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কিন্তু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি, আমার একটা প্রশ্ন আছে ফজলু ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে সরকারের থেকে একজন উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া, সজীব ভুইয়া, তিনি একটা ভিডিও বার্তায় সরাসরি সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, একটা সরকারি পদে থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী, সেইখানে সেই জায়গাটাতে এই যে বক্তব্যটা উনি দিলেন, আসলে এটা এর পরিণতিটা আসলে কি হইতে পারে, এটা দিতে পারেন কিনা, এবং এর পরিণতি কি হইতে পারে, দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এর উত্তরণের উপায় কি? জনগণ তো আসলে আতঙ্কিত। অনেকদিন আমি বলছি এদের সম্পর্কে, এখনো বলি, ও যে পদে থেকে, সরকারি পদে থেকে যেভাবে বাংলাদেশের প্রধান সেনাপতিকে অ্যাকিউজ করছে, যদি দেশ এবং সংবিধান থাকে তাহলে হয় তার যাওয়া উচিত, না হয় সেনাবাহিনী প্রধানের যাওয়া উচিত। এইভাবে কি একটা কথা সে বলতে পারে? এটা কেমন কথা হলো? আমি তো বলি যে এইসব ছেলেপেলেরা, আমি তো বলি এদের ঠিকানা পাওয়া যাবে না। আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা মনে রাখেন, দেশ যদি সঠিক পথে আসে এদের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। এরা কে এই দেশে? বাপ দাদার নাম নাই, চান মরলের বিয়াই। হ্যাঁ, এরা কে এই দেশে? এরা এইভাবে কথা বলে, দেখেন কি কথাটা বলছে, যে আমি আমার সমস্ত বেদনা বা কি নিয়ে আমি মাইনা নিচ্ছি প্রধান উপদেষ্টাকে। এই কথাটা কি সে বলতে পারে? গোপনীয়তা থেকে সে একটা চেয়ারে বসে, সরকারি চেয়ারে বসে, এটা রাষ্ট্রীয় যে সে যে শপথ নিছে, শপথের ব্যতিক্রম করলো না, যে আমি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করব, রাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া আমি অকরব। সে কাজটা কি করলো? এর জন্য তো তার দ্রুত এখান থেকে তাকে মানে বাধ্য করা উচিত, ইউ গো। আমি ওই বকে টকে মানুষ আমি বকতে চাই না তাদেরকে, কিন্তু এইসব ছেলে পেলেরা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ এই দেশটা কেন সৃষ্টি করছিলাম? এইসব ছেলে পেলেরা এই দেশের নেতা হবে। এইসব ছেলে পেলেরা, এইগুলা ভালো মানুষের ব্যাগ বওয়ার যোগ্যতা নাই। যদি দেশ সঠিকভাবে চলতো, একটা মন্ত্রীর ব্যাগ বইতে পারতো, ব্যাগ বুঝা বইতে বা গেটের দারোয়ান হইতে পারতো না। এরা এখন যে ধরনের দেশ নিয়ে কথা বলে, যা করতেছে এই ছেলেগুলো, এটা অকল্পনীয়। তাহলে এখন দেখুন, সেনাপ্রধান তো যদি মানে যেটা বলছে যে সেনাপ্রধান নাকি বলেছে তিনি বুকে পাথর বেঁধে, শেষ করছে, তিনি বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। আমার তো মনে হয় সেনাপ্রধান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এটা মেনে নিয়েছিলেন। কারণ একটি বড় রাজনৈতিক দল যখন কাউকে নিয়ে আপত্তি করে, কিন্তু তাকে আপনি রাষ্ট্রের দায়িত্ব দিতে চাচ্ছেন, তাদের চাপের মুখে সেনাপ্রধান মেনে নিয়েছেন, রাইট? সেনাপ্রধান তো বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সেই কথা আবার পাবলিক করে তারা কি হাসিল করতে চায়, এটা তো আমি জানতে চাই না। তাদের কি কথা হয়েছিল, কিভাবে ইউনুসা বাসলেন, সেনাপ্রধান কি কইছিল টেবিলে বসে, এইটা তো সে যে বলছে, এটা তো সে অনৈতিক কাজ করছে, ইলিগ্যাল কাজ করছে, বেআইনি কাজ করছে, এবং তার শপথ ভঙ্গ হয়েছে। কাজে হি শুড গো, সে তো থাকতেই পারে না এই চেয়ারে। শুধু কি আসিফ মাহমুদ, এটার তো দায় প্রধান উপদেষ্টারই নেওয়া উচিত, কারণ তার উপদেষ্টা পরিষদের সদস্য একজন এই কাজ করেছে, দায়িত্ব তো তার উপর। ধরেন সারা দেশে অরাজকতা হয়েছে, ছাত্ররা মারা গেছে, এটার দায়িত্ব যদি শেখ হাসিনার হয়ে থাকে, আজকে প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা শপথ ভঙ্গ করেছে, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে, এটার দায়িত্ব তো প্রধান উপদেষ্টার। তা নেওয়া উচিত, কিন্তু 85 বছরের মানুষ, আমি চাই হি শুড গো।
তার আর থাকাই উচিত না এখানে। সমস্ত দায় নিয়ে যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি দায়িত্ব 7 মাস চালাইলাম, আমার কাছে মনে হচ্ছে আমার দায়িত্ব প্রতিপালন হচ্ছে না বলে আই ডু হিয়ার বাই রিজাইন, এবং লেট দেয়ার বি এ তত্ত্বাবধায়ক সরকার। অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়ে আছে, সেই তত্ত্বাবধায়ক সরকার বৈশে 120 দিনের মধ্যে 4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিলে এই দেশ সঠিক হয়ে যাবে। আপাতত আমি মনে করি এটা সঠিক লাইনে। জি, আরেকটা আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে যদি মানে সেনাবাহিনীর এই মুহূর্তে করণীয় কি? তারা তো যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছে। সেনাবাহিনীর করণীয় হলো, আমি মনে করি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করায় পুলিশ বাহিনী এখনো দুর্বলতার মধ্যে আছে, তবে তাদের দুর্বলতা কাটায় উঠতেছে বলে আমার মনে হয়। কিন্তু সেনাবাহিনী খুব শক্ত হাতে এইসব জঙ্গিবাদী মিছিল মিটিং, এইসব জঙ্গিবাদী কথাবার্তা এবং কর্মকাণ্ড এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যা যা করা দরকার সেনাবাহিনী তা করবে, এবং বাংলাদেশের মানুষ তাদের পক্ষে থাকবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের মানুষ তাদের সেনাবাহিনীর পক্ষে আছে, এটা হলো আমার কথা। এবং এই কারণে আমি সেনাবাহিনীকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদেরকে অভিনন্দন জানাই, টোটাল সেনাবাহিনী তাদের কর্মকাণ্ডের জন্য। জি, ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শাহজাদা পারভীন কোথায় চলে গেলেন আমি বুঝতে পারলাম না। এই শাহজাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। এবং দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। বাংলাদেশের যেই একটা অশান্তিকর পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং মানুষের ভিতরে যে ভয় শঙ্কা দেখা দিয়েছে, খুব দ্রুত সেগুলো কেটে যাক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। হ্যালো।